প্রিয় গান ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকো। আর এসবে মন ভালো না হলে মা বাবাকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যেও। হুমায়রা রেগে বলে, আমার মা আমার সাথে থাকে না আবাল। বাট উপায় আমিও পেয়ে গেছি। বেশি খারাপ লাগলে চৌধুরী বাড়ি যাব। রোজিনা চৌধুরী আর রায়হান চৌধুরীর কথা শুনে পেট ভরে যাবে, সাথে মনও। আইডিয়া খারাপ না। ফিহা তোমার জন্য মন খারাপ করে থাকে, ফোন দিয়ে কথা বলিও। ওকে ছাড়া এ বাড়িতে পা রাখতে তো পারবে না তুমি। হুমায়রা ঠোঁট উল্টে বলে, ফিহা? মেয়েটা আমার সাথে সব সম্পর্ক নষ্ট করেছে, আর যে সম্পর্কের মূল্য বোঝে না তাকে আমি পছন্দ করি না। আর দেখা গেল সে কিছুদিন পর সত্যি সত্যি আমাকে অপছন্দ করবে। রাহুল হতাশার শ্বাস ফেলে বলে, সবকিছু সময়সীমা থাকে। বাদ দিলাম, তোমার সাথে কথাই পারবো না। তা মিস বললে যে আমার থেকেও একদিন বড় বিজনেসম্যান হবে, তাহলে কিসের বিজনেস শুনি একটু? এই জমিদারের বেটা, আবার টাকার কথা তুলছিস? যা ভাগ, টাকা দিয়ে তোরে কিনে নিবো একদিন, দেখিস। হুমায়রা ফোনটা কেটে দেয়। রাহুল হা হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাকে বারবার অপমান করছে, অথচ সে কথা বলার জন্য ছ্যাঁচড়ামি করছে। সিনহা পাশ থেকে উঠে হুমায়রার দিকে তাকিয়ে বলে, রাহুল তোকে ভালোবাসে। সেটা শুনেছিলাম, কিন্তু এতটা ভালোবাসে জানতাম না। তুই কি বলতে চাচ্ছিস? তুই না চাইতেও রাহুলের প্রতি দুর্বল। দেখা গেল একদিন রাহুলের প্রেমে পড়ে যাবি তুই। হুমায়রা হাসতে হাসতে বলে, আপু তুই পাগল হয়ে গেছিস। রাহুলকে আমি ঘৃণা করি, আর ভালোবাসা তো দূরের কথা। তাহলে রাহুলের ফোন রিসিভ করিস কেন? কথা বলিস কেন ওর সাথে? হুমায়রা বিরক্ত হয়ে বলে, ফোন দেয় সে কারণে কথা বলি। সিনহা বুঝতে পারে হুমায়রা বিরক্ত হচ্ছে, সে কারণে কথা না বাড়িয়ে বলে, কথা বলার ইচ্ছে না থাকলে রাহুলের নাম্বার ব্লক কর। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে ব্লক কর, তাহলে যোগাযোগ করতে পারবে না। আর যদি তুই এমন করতে না পারিস, তাহলে বুঝে নে তুই পছন্দ করিস রাহুলকে। প্রেমে পড়িস না সোনা, আমার আর তোর প্রিয় মানুষটার মতো তোর জীবন ধ্বংস হবে। হৃদয় স্পর্শ কেউ করতে পারে না, সবাই শরীর স্পর্শ করে। হুমায়রা চোখ বন্ধ করে অতীত ভাবে। কান্না পাচ্ছে তার খুব। সিনহা হুমায়রার মাথায় হাত বুলিয়ে সব অতীতের ঘটনা তার সামনে তুলে ধরে। সে চায় না তাদের মতো হুমায়রার সেই পথে পা বাড়াক। কথা বলতে বলতে হুমায়রা তার নানার বিষয়ে অনেক খোঁজ নিতে শুরু করে। বিজনেস সহজ কথা না, তার জন্য বহু টাকা দরকার। সে শুনেছিল তার নানা আগের দিনের জমিদার, টাকা পয়সার অভাব নেই। তার নানার এক ছেলে এক মেয়ে, এত জমি জমা নিশ্চয়ই এখন তার মামার। হুমায়রা মুখ টিপে হাসে। সে নানা বাড়ি যাবে, বিল্ডিং বানানোর জন্য জমি লাগবে, আর টাকা তাও পাবে। নানার অভিমান ভাঙাতে হবে শুধু। রাত 12টা। মহিলাটা একটা ছবির দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে, আর ভাবছে অতীতের সব সুখের স্মৃতি। ইস, অতীত কেন ফিরে আসে না? ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, 22 বছর হচ্ছে তোমার দেখা নেই প্রিয়। আমাদের ভালোবাসার মাঝে ছলনা আসবে তা কখনো ভাবিনি প্রিয়। আমি কি এতটা তুচ্ছ ছিলাম তোমার কাছে? সেই সময় তোমাদের টাকা পয়সা যা ছিল তার ডাবল টাকা তো আমার বাবার ছিল। সেই কথা কি তুমি জানতে না? হুট করে এসে কি বললে? মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। মেয়েদের টাকা পয়সা আছে যা আমাদের সাথে যায়। মায়ের কথার উপর কথা বলতে পারিনি আমি। জানো প্রিয়, সেদিন আমি মরে গিয়েছিলাম। খুব সূক্ষ্মভাবে চোখের জল মুছে নেয়। আশেপাশে তাকাই, কেউ দেখে ফেললো না তো আবার। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আজ 2 বছর হচ্ছে তোমার সাথে কথা হয় না আমার। এখন বুঝি স্ত্রী সন্তান নিয়ে খুব ব্যস্ত। আজ যে আমার বড্ড ইচ্ছে করছে তোমার সাথে কথা বলার। প্রিয়, আমার মনের ভাব তো সবসময় বুঝে নিতে। আজ একটু ভুল করে ফোন দাও না প্লিজ। ফোনের শব্দে তাড়াহুড়ো করে ফোন খুঁজতে থাকে। তার মনে হচ্ছে তার ফোনের আশায় বসে আছে, সে ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে দেখে তার ধারণা ভুল নয়, সুন্দরভাবে নাম্বার সেভ করা আছে। বেঈমান দিয়ে ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে কথা আসে, দিয়া আমার সন্তান, ও কোথায়? তুমি কোথায় আছো দিয়া? 22 বছর একটা বারও দেখা হয়নি আমাদের। প্লিজ দেখা করো আমার সাথে। আমার মন বলছে তুমি আমার আশেপাশেই আছো। মহিলাটা অবাক হয় না। লোকটা যতবার ফোন দেয় ততবার সন্তানের কথা শুনতে চায়। উনি লোকটার কথা পাত্তা না দিয়ে বলেন, কেমন আছো? তোমার টাকাওয়ালা বউ বাচ্চা কেমন আছে? আর আমার না হওয়া শাশুড়ি মা, উনি কেমন আছেন? শুনলাম উনি নাকি এখন আগের মতো নিজের মর্জি সবার উপরে ফেলায়। বিরক্ত হও না তুমি? মহিলার কথায় কান দেন না উনি। লোকটার বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওনার, তবুও অনেক কষ্টে বলে ওঠে, আমার সন্তান। মহিলাটা আবার বিরক্ত হয়। এক কথা কতবার উনি বলবেন তা ভেবে পাচ্ছেন না। রেগে বলেন, আর কতবার বলবো সে নেই, তাকে মেরে ফেলেছি আমার গর্ভে। না না, আমি না, তুমি আর তোমার মা। তখন তো তোমার টাকাওয়ালা বউ 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাহলে আমি কেন আমার গর্ভের সন্তানকে রাখবো? তুমি ছেড়ে যাওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলেছি আমি। সি, একটা জীবন তুমি শেষ করছো। তোমাকে বারবার বলছিলাম তোমাকে আর আমার সন্তানকে মানুষ করার সব টাকা আমি দেব, তাহলে কেন এমন করলে? হাস্যকর না? যাকে চাই সে থাকতে চাইলো না, আর তার সন্তান কি করব? বাবা ছাড়া সন্তান মানুষ করার ক্ষমতা আমার ছিল না। আর রইল টাকার কথা, ভুলে যেও না জমিদারের মেয়ে আমি। টাকা পয়সা হাতের ময়লা। গ্রাম থেকে এসে শহরে কম টাকা উড়াইনি আমি। সেই তো এখন সব ছেড়ে স্বামীর ছায়া তুলে নতুন করে জীবন কাটাচ্ছে। তোমার দিয়া কথা দিয়েছিল আমাকে ছাড়া কাউকে নিজের করবে না, তাহলে কেন অন্য কেউ জায়গা পেল তোমার কোলে মাথা রাখার?
মহিলাটা খিলখিল করে হেসে ওঠে, পরক্ষণে মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করে, তারপর হাসতে হাসতে বলে, মেন্টাল হসপিটালে যাচ্ছ না কেন? তুমি যদি অন্য নারীকে বুকে জায়গা দিতে পারো, তাহলে আমি কেন অন্য পুরুষে মুছতে পারবো না প্রিয়? তুমিও তো কথা দিয়েছিলে আমাকে সারা জীবন ভালোবাসবে, তাহলে? আমি এখনো আপনাকে ভালোবাসি দিয়া। লোকটার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। হঠাৎ করে অনুভব করলো তার পাশে কেউ আছে। ফোনটা কানে রেখে পাশে তাকায়, যা আশা করে তাই হলো। ওনার এক ছেলে দাঁড়িয়ে আছে, যদিও নিজ সন্তান না, কিন্তু একই ছেলেটা কি শুনে নিল সব কথা? উনি নিজেকে স্বাভাবিক করে ছেলেটার উদ্দেশ্যে বলে, নিজের রুমে যাও, আর এখানে যা হলো সে কথা যেন বাহিরে না যায়। যদি অন্য কেউ জানে তাহলে তোমার চাচ্চু আর বাঁচতে পারবে না, বাঁচতে দিবে না তাকে কেউ। ফোনের অপর প্রান্ত থেকে দিয়া বলে ওঠে, এভাবে ধীরে ধীরে তোমার অতীত সবার সামনে আসবে প্রিয়, ধৈর্য ধরো। বললে না তো কেমন আছো? ফোনের এপাশে কথা শুনে রক্তশূন্য দৃষ্টি নিবদ্ধ করে পায়ের কাছে বসে থাকা ছেলেটার দিকে। ছেলেটা কাঁদো কাঁদো গলায় বলে, চাচ্চু তুমি কাউকে ভীষণভাবে ঠকিয়েছো। ও চাচ্চু কেন এমন করছো? আমি ছাদে ছিলাম, সেই প্রথম থেকে সব শুনেছি আমি। চাচ্চু চাচ্চু তুমি ঠকবাজ। এতে তোর সমস্যা কোথায়? তুই কাঁদছিস কেন? ওনার কথায় ছেলেটা হাউমাউ করে কাঁদতে থাকে। লোকটা অবাক চোখে তার দিকে তাকায়। ছেলে মানুষ সামান্যতে কাঁদতে পারে বুঝি? উনি অবাক হয়ে বলে, কাঁদছিস কেন? আমার কষ্ট হচ্ছে, তুমি ছোট মা আর তোমার বাচ্চাকে ঠকিয়েছো, সাথে কারো কাছে ঘৃণার পুরুষ হয়ে আছো। টাকা লোভী তোমরা। ফোনটা দাও, ফোনের অপর পাশে কে আছে কথা বলবো। কেন তোমার সাথে যোগাযোগ রেখেছে এখনো? আমি ছোট মাকে কষ্ট পেতে দিব না। উনি সুখে আছে, ওনার সুখ দেখতে চাই, তার জন্য কাউকে খুন করতে হলেও করব। ফোন থেকে খিলখিল করে হাসির শব্দ শুনতে পায় ছেলেটা। ছেলেটা ফোনটা ছিনিয়ে নিয়ে বলতে শুরু করে, শুনুন, কে আপনি আমি জানি না। যতটুকু বুঝলাম চাচুর সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, আর বাচ্চা নষ্ট করেছেন, ভালো করেছেন। কারণ অবৈধ সন্তানের পরিচয় কি হতো। আর হ্যাঁ, টাকা লাগলে বলবেন, আমার চাচুর থেকে দূরে থাকবেন। আজ 2 বছর পর তোমার চাচুর সাথে কথা বললাম ছেলে, আর তাও তোমার চাচু নিজে ফোন করেছে আমার কাছে। আমি বেহায়া নই যে তোমার চাচুর কাছে ফিরে যাব। আমার সন্তান কখনো তা চাইবে না। আর একটা কথা বলি, তোমার চাচু কিন্তু ওনার বউকে কষ্ট পেতে দিবে না, কারণ ভালো অভিনেতা উনি। আর একটা কথা বলি, আমি কিন্তু বাচ্চা নষ্ট করি নাই। তোমার চাচু নাটক করলে আমার কি? তোমার দাদিজান বাচ্চা মেরে ফেলেছে। কথাটা শোনা মাত্র ছেলেটা চোয়াল শক্ত করে লোকটার দিকে তাকায়। তার ঘৃণা লাগছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে থাকতে। গট গট পা ফেলে ছাদ থেকে যাওয়ার জন্য উদ্যত হয়, তখন তার কানে এসে কয়েকটা কথা আটকায়। ফোনের ওই পাশ থেকে মহিলাটা বলছে, বেঈমান, পবিত্র হয়েও সবার কাছে অপবিত্র আমি। ছেলে মেয়ে সমান বাচ্চাদের কাছেও এখন অপমানিত হতে হয়। লজ্জা করে না প্রথম বইয়ের অপমান হওয়া দেখলে? আর বারবার বাচ্চার খোঁজ নেও কেন? জানো না নাকি ভুলে গেছো? লোকটা কথা ঘুরিয়ে বলে, কোথায় আছো? কথা ঘোরাচ্ছ কেন? আর কখনো ফোন করবে না। সংসার নিয়ে সুখে থাকো। নাম্বার চেঞ্জ করব। ভালো থেকো। ভাবছি কাউকে কিছু জানানোর দরকার ছিল, সে জেনে গিয়েছে। এখন নিজের গেটআপে আসবো। ফোনটা হুট করেই কেটে যায়। লোকটা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত অনেক হয়েছে। ছাদে কার উপস্থিতি নেই আর। ধীর পায়ে উনি ছাদ থেকে নেমে নিজের ঘরে যায়। ঘুমন্ত স্ত্রীর পাশে ঘনিষ্ঠ হয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, এটাই বুঝি পুরুষ মানুষ। আজকে হুমায়রার মা বাসায় ফিরবেন। ফিরবেন বললে ভুল হবে, ওনার অন্য একটা ভাবনা আছে। সব জামা ওনার সেলাই করা হয়েছে। সব দেখে মেয়ের কাছে গিয়ে বলে, এক কাজ কর মা, তোর মামার বাসায় গিয়ে থাক, সেখান থেকে পড়াশোনা করবি। তোকে আর কষ্ট দেখতে পারবো না। আম্মু, এতে কি হবে বুঝতে পারছো? নাদিয়া খান অবাক হয়ে বলে, যা হবার হোক। তোর মামা আজ চট্টগ্রামে নিজেদের ফ্ল্যাটে এসেছে। তোর মামার বিজনেস সামলাতে অসুবিধা হচ্ছে গ্রামে থাকা অবস্থায়। হঠাৎ এই সিদ্ধান্ত? আচ্ছা, সমস্যা নেই, তার মানে তুমি থাকছো। যাক, ভালো লাগলো। তোমার স্কুলে জব ছেড়ে দাও তাহলে। সব গোছগাছ করে তাহলে নতুন ফ্ল্যাটে উঠছি আমরা। কষ্টে থাকা অনেক হয়েছে, আর না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের ভাগটা এবার বাবার থেকে বুঝে নিব। তোকে আমি বড় হতে দেখতে চাই। তুই বড় হবি, অনেক বড়। হুমায়রা রেগে যায়, রাগ নিয়ে বলে, কথা হয়েছে ওনার সাথে? হঠাৎ এসব কথা যে? থাকতে পারো না? আমার কিন্তু অসহ্য লাগছে। এক কাজ করো, ভার্সিটি থেকে ট্রান্সফার নিব আমি। থাকবো না এই শহরে। কার ভয়ে পালাচ্ছ মেয়ে? যে কারণে এসেছিলে সেটা ছেড়ে পালাচ্ছ তুমি? মায়ের মুখে এমন কথা শুনে হুমায়রা রেগে ঘরের সবকিছু ভাঙচুর করতে থাকে। সিনহার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে এসে ফুপিমনির পাশে দাঁড়ায়। সিনহা থতমত খেয়ে বলে, ফুপিমনি, হঠাৎ এসব কি? কি হয়েছে ওর? তোমার বাবা চট্টগ্রাম নিজে ফ্ল্যাট ফিরেছে। আজ সবাই যাচ্ছ। সমস্যা নেই, হুমায়রা এসব ভাঙলে এসব নিয়ে কি হবে? ওই বাসায় তো সবকিছু আছে। তোমার ইচ্ছে হলে খাট ভাঙো, যাও। তাই বলে এত রাগ?
চাপ বাবা, হুমু তুই খাট ভেঙে ফেল। সিনহা অবাক হয়ে কথাটা বলে। হঠাৎ করে বুঝে যায় হুমায়রার এমন পাগলামি করার কারণ অন্য। এখন মেয়ে তো জমিদারের নাতনি। হুমায়রা রেগে বলে, যা বাল, থাকবো না এই বাড়িতে। সিনহা মুখে আঙুল দিয়ে চুপ থাকে। হুমায়রার রাগের সময় তার সাথে কেউ কথা না বললে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তাই হলো। এটিএম কার্ড বের করে গায়ে একটা হুডি জড়িয়ে চলে যায় সেখান থেকে। সিনহা ফুপিমনির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওই যে যা শুনলে। তেজ বেড়ে যায় তার। সেটাই ঘটেছে। যা শুনলে রাগ করে তা বলেছো কেন? মেয়েটা কষ্টে আর কত থাকবে? সহ্য হচ্ছে না, তাই সবাই নতুন ফ্ল্যাটে উঠছি। আমার কি, আমি আগের মতো ঘুরবো ফিরবো, এটাই অনেক। রাত 11টার সময় রাস্তার কিনারা ধরে হাঁটতে থাকে একটা রমণী। গায়ে তার ব্ল্যাক শার্ট, পরনে ব্ল্যাক জিন্স, চোখে কালো সানগ্লাস, হাতে আইফোন। মনে দুঃখ নিয়ে চলছে সে আপন মনে। তার থেকে ঠিক 5 মিনিট দূরত্ব রেখে হাঁটছে 3টা ছেলে, সবার গায়ে ব্ল্যাক হুডি জড়ানো। তাদের দেখে কেউ সহজে বুঝবে না তারা আসলে কে। মেয়েটা ফোন দিয়ে সিনহার সাথে কিছুক্ষণ কথা বলে, মায়ের সাথে রাগ হওয়ার কথা বলে না। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে যায়। তখন একটা গাড়ি জোরে ব্রেক কন্ট্রোল করে তার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে বেরিয়ে আসে তার অতি অপ্রিয় দুজন পুরুষ, রায়হান চৌধুরী ও রাহুল চৌধুরী। মাথা তুলে তাকায় হুমায়রা তাদের দিকে। রাহুল হুমায়রাকে এই গেটআপে দেখে অবাক হয়ে তাকায়। রায়হান চৌধুরী নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি তো বলেই ফেলে, এই মেয়ে, ফোনে এসব কই থেকে চুরি করছো? হুমায়রা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমাকে কি দেখে আপনার চোর মনে হচ্ছে? দেখে তো চোর না, ডাকাত মনে হচ্ছে। হঠাৎ এমন সাহায্যে রাত বিরাতে ডাকাতি করো নাকি? কে তুমি? রাহুলের প্রশ্নে হুমায়রা ঠোঁট কামড়ে ধরে। ভাবতে থাকে কি বলবে। সত্যি তো কখনো বলতে পারবে না, কিছু একটা তো বলতেই হবে। সে কারণে অনেক ভেবে বলে, আসলে এই ফোনটা সিনহা আপুর। আপুর অনেক বড় লোক। ওনার বাবা চট্টগ্রামে থাকতো না দেখে আপু আমার কাছে থাকতে এসেছিল। রাহুল চৌধুরী, আপনি তো চিনেন আপুকে। আপুর বাবা ফিরে এসেছে, ওনার অনেক টাকা। সে কারণে আমি আজ একটু এমন সাজলাম দেখার জন্য। আমি যেদিন আপনার মেয়ে বেশি টাকার মালিক হব, তখন কেমন লাগবে আমাকে। এই মেয়ে, পাগল নাকি তুমি? এত রাতে বাহিরে ঘুরছো কেন? পিছনে তাকিয়ে দেখো, 3টা ছেলে তোমাকে ফলো করছে। গাড়িতে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রায়হান চৌধুরীর কথা শুনে হুমায়রা থতমত খাওয়ার ভান ধরে বলে, বাবারে, আজ রায়হান চৌধুরী ভালো মানুষ হলো দেখি। শুনুন এমপি সাহেব, নিজের কাজে মন দিন। সামনের বার আপনি এমপি হতে পারবেন না। আমার সাথে ভালো ব্যবহার করার দরকার নেই। তাদের কথা শেষ না হতে 3জন এগিয়ে আসে। হুমায়রা আড়ালে তাদের ইশারায় তাদের সামনে এগোতে বলে। রাহুলের চোখে সেটা না পড়লেও রায়হান চৌধুরী খুব ভালোভাবে বুঝতে পারে রাহুল কিছু বলতে যাবে তার আগেই উনি বলেন, তুমি সিফাত খানের মেয়ে? হ্যাঁ, আমার বাবা সিফাত খান। ওনার বিজনেস আছে, হয়তো ওনাকে চিনেন। আমার মায়ের নাম মিসেস খান, ফাহিমা খান। হাই, আমি হুমায়রা খান। সিফাত খানের নাম শুনে রাহুল হা হয়ে যায়। অবাক কণ্ঠে সেও বলে, তুমি সিফাত খানের মেয়ে? হুমায়রা বিরক্তি নিয়ে বলে, আমি একবারও বলেছি নাকি আজব? আপনার চাচ্চু বললো সে কারণে বললাম। তাহলে তুমি কে? আমি ওনার ভাগ্নি। মামার কাছে থাকবো এখন থেকে। আমার মা বাবার সাথে মামার ঝামেলা হয়েছিল, সে কারণে সম্পর্ক ছিল না। কিন্তু মামা আমার আর আম্মুর কষ্ট সহ্য করতে না পেরে নিজেদের কাছে নিয়ে এসেছেন। বুঝলাম না, ক্লিয়ার করে বলো তো। তোমার মামা তো গ্রামে জমি চাষ করে, তোমার মা প্রাইমারি শিক্ষক ছিল, তোমার মামাও একটা কলেজের শিক্ষক, তাহলে এসব? হুমায়রা অন্যদিকে ফিরে ঠোঁট কামড়ে হাসে। তার মানে সে ঠিকই ভেবেছিল এতদিন। যে ছেলেটা সন্দেহের বসে তাদের সব খবর রাখতো 2 বছর থেকে, সে রাহুল। হুমায়রা তার দিকে ফিরে বলে, আসলে ভাইয়া, আপনি হয়তো মামাকে দেখেননি, উনি আমাদের আসল মামা না। আমার যখন 5 বছর তখন আম্মুর জামাই মারা যায়। মা অসহায় হয়ে পড়েন। আমার আম্মুর জামাই অন্যের বাড়িতে কাজ করত। হঠাৎ করে আম্মুর জামাই মারা যাওয়ার কারণে আম্মু অসহায় হয়ে পড়েন। আমাকে নিয়ে আশ্রয় হয় ওনার সেই মামার বাসায়। আম্মুর পড়াশোনা থাকে, একটা প্রাইমারিতে চাকরি হয়। আর তারপর থেকে আমরা ওই মামার কাছেই থাকি। এই ওয়েট, তোমার মামা এত বড় লোক, তাহলে এত গরিবের সাথে তোমার মায়ের বিয়ে দিল কিভাবে? আর যখন তোমার বাবা মারা গেল, তখন তোমার নানা বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় কেন তোমার মা ঘুরছে? হুমায়রা থতমত খেয়ে যায়। সে আর কত মিথ্যা কথা বলবে? সব তো ভুলভাল হচ্ছে। একটা শুকনো ঢোক গেলে এবার বলতে থাকে, আমার নানার 1 ছেলে 1 মেয়ে। মামা বড়, আমার আম্মু ছোট। আম্মু ভার্সিটিতে পড়াকালীন একটা ছেলের প্রেমে পড়ে, গভীর প্রেম। ছেলেটা আম্মুর সাথে ছলনা করেছিল। সবসময় ছেলেটা বলতো তার অনেক টাকা। সে কারণে আম্মু আর ভাবেনি, রিলেশন কন্টিনিউ ছিল। একসময় কাউকে না জেনেই বিয়ে করে নেয়। তারপর আম্মু জানতে পারে ওনার জামাই এতদিন মিথ্যা বলেছে সবাইকে। ছেলেটা আসলে শহরে টিউশনি করে কাটাতো। তার বাসা গ্রামে, বাবা গ্রামের জমিতে কাজ করত। সব জানার পরে আর আমার আম্মু ওনাকে ছাড়তে পারেনি, কারণ তখন আমি আম্মুর গর্ভে ছিলাম। ছেলেটা মিথ্যা বলার কারণে ক্ষমা চায়।